হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো জ্যামিতি ক্লাস কিন্তু আজকে হয়ে যাবে। হ্যাঁ, সবাই কেমন আছেন একটু জানাবেন আর দ্রুত শেয়ার করে দিবেন। আজকে কিন্তু মানে অনেক ব্যস্ততা সত্ত্বেও ক্লাসে আসলাম, যে ক্লাসগুলো যেন মিস না হয়, দ্যাটস ওয়াই আজকে কিন্তু চলে আসলাম শুক্রবার। তারপরও শুভ আহমেদ বলছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফারিয়া জেরিন শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। জ্যামিতি আজকে 26 নম্বর থেকে শুরু হবে। এর আগে কিন্তু আমরা আগেরগুলো করেছি, আজকে 26-এর পরে যে ম্যাথগুলো সেগুলো করবো। জিয়াউল হাসান রুবেল বলছেন অসাধারণ ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। আর আজকে ক্লাসটা হবে যেহেতু ফ্রাইডে, তারপরেও আসার উদ্দেশ্য যে সবাই খুব এই জ্যামিতি নিয়ে সবারই খুব প্রবলেম। মনীষ সূত্রধর বলছেন আপনার ক্লাস অনেক ভালো ভাই। তারপরে তানিয়া সুলতানা বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিপন হাসান বলছেন শেয়ার ডান, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেবেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দিলে আমাদের জন্য সুবিধা। দ্রুত সবাই শেয়ার হবে, জয়েন হয়ে যাবে। সবাই একটু শেয়ার করবেন। দুঃখ মিয়া বলছেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যদি একটু টায়ার্ড, মাত্র গাড়ি থেকে নামলাম, নামার পর ফ্রেশ হয়ে ক্লাসে চলে আসতেছি, কারণ আমি নাকি আগের মতো ক্লাস নেই না। মুক্তা বলছেন শেয়ার ডান। ইনা খন্দকার শেয়ার ডান। লিমা সরকার শেয়ার ডান, ধন্যবাদ। আফসানা মিউ বলছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যদিও একটু টায়ার্ড। আইয়ুব আলী বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইয়ুব আলী শেয়ার করে দেবেন। আলামিন বলছেন গুড জব। মারিয়া জান্নাত, আপনি না কই যেন গেলেন? আমি আসলাম, আমি ঢাকাতে ব্যাক করলাম। মুক্তা বলছেন যে শেয়ারটা, ধন্যবাদ। তানিয়া সুলতানা বলছেন 11 জন ফ্রেন্ডকে শেয়ার করছি, আলহামদুলিল্লাহ। আলিফ শেয়ার করছেন। লিমা সরকার বলছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, দ্রুত শেয়ার করে দিলে দ্রুত জয়েন হয়ে যাবে সবাই, আমরা ক্লাসটা করতে পারবো। যেহেতু জ্যামিতির ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, জ্যামিতি আপনাকে মুখস্থও করতে হবে না, আর জ্যামিতি নিজে নিজে পারবেন। এই ধরনের ক্লাসগুলো যদি ঠিক মতো করতে পারেন, আমরা চাই যে কোনো প্রশ্নই যেন আপনি মুখস্থ না করেন, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা চাই, কারণ এমনি সোহানুর রহমান বলছে স্যার পেইড বেসে জব মেথের অল টপিক করাবেন তো? না, অল টপিক করানো হবে না। নিবন্ধন বইয়ে যে যে টপিকসগুলো আছে, নিবন্ধনের জন্য যা যা দরকার ওগুলো করতে হবে। আর আপনার জব মেথের অল টপিক করতে হলে মিনিমাম 6 মাস সময় প্রয়োজন, মিনিমাম 6 মাস। জব মেথে যদি অল টপিকস আমরা শেষ করতে চাই, মিনিমাম 6 মাস সময় লাগবে। মাইনুল জুয়েল বলছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। উর্মি হোসেন শেয়ার করছেন। আবু রাসেল শেয়ার করছেন, ধন্যবাদ সবাইকে। নয়ন চৌ বলছেন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, নীল আকাশ পরি শেয়ার করছেন, ধন্যবাদ। শাহিনুর আলম বলছেন গুড জব। 26-এর বি মুজিব কবির অ্যান্সার করে ফেলছেন। এমডি শাহাবুদ্দিন বলছেন শেয়ার ডান। হ্যাঁ, যারা শেয়ার করছেন তাদের কমেন্টগুলো এখন পড়া হচ্ছে। সাজের মেয়ে আপনার ক্লাসগুলো দেখছিলাম ট্রেনের, যাক আলহামদুলিল্লাহ। আজকে আসলে হুট করে চলে আসা, আমি ভাবতেছিলাম যদি জ্যামে থাকে, মানে যদি জ্যামে পড়ি তাহলে তো ক্লাস নিতে পারবো না, যেহেতু গাড়িতে ছিলাম। পরে দেখলাম যে না, জ্যাম নাই, মানে টাইমের আগে চলে এসেছি বাসায়। সাইমা ইসলাম শাইলা বলছেন যে আমার কমেন্ট যায় না স্যার, অবশ্যই আসে। মেঘ জামান খান বলছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটু দ্রুত শেয়ার করার চেষ্টা করব, শেয়ার করে সবাই চলে আসবে, আর তখন কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। মোটামুটি চলে আসলাম। নিবন্ধন এক্সাম কবে কবে হতে পারে? মিনিমাম তো 3-4 মাস টাইম পাবেন, এর আগে তো হবে না। লাকি আক্তার বলছেন শেয়ার ডান। মেহেরা খাতুন শেয়ার ডান। মেঘ জামান খান শেয়ার করছি, ধন্যবাদ। লাকি আক্তার বলছেন শেয়ার ডান, ওকে।
মোটামুটি আমরা কিন্তু 600 হয়ে গেছি। আর কিছু হলে আমরা শুরু করে দেব, বেশি সময় নেব না আজকে, আমরা খুব বেশি সময় নেব না। শাহরিয়ার হোসেন স্যার শুরু করে দেন। শুরু তো অবশ্যই করবো, সবাই একটু আসুক, আজকে তো হুটহাট করে চলে আসছি, সবাই তার জানে না যে ক্লাসটা আজকে হবে কি হবে না, দ্যাটস ওয়াই একটু সময় দিবেন। হ্যাঁ, একটু সময় দিলে দেখা যাবে যে সুবিধা, সবার জন্য একটু সুবিধা, সবাই জয়েন হলে বারবার রিপিট করা লাগবে না। সোনালী হালদার বলছেন শেয়ার করছেন। আরিফা জাহান আরো বলছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। মিথু কুমার বলছেন শেয়ার ডান, ধন্যবাদ। ভাইয়া আমি পেইড বেসে অ্যাডমিট হতে চাই, প্লিজ বলবেন কিভাবে অ্যাডমিট হতে পারি। যারা আমাদের পেইড বেসে ভর্তি হতে চান তারা জাস্ট 01734519229 এই নম্বরে যোগাযোগ করলেই হবে পেইড বেসে ভর্তি হওয়ার জন্য, যে 01734519229। ভাইয়া জব ম্যাথ, জব ডাইজেস্ট এই 3টা বইয়ের একটা পেইড বেস চাই। হ্যাঁ, এই 3টা বইয়ের পেইড বেস হবে আপনার সামনের বছর। হ্যাঁ, জাহিদ হাসান জয় বলছেন কেমন আছেন। ময়না খাতুন বলছেন আমার কমেন্ট তো কখনোই পড়েন না স্যার, আজকে পড়ে ফেলছি। জাহিদ হাসান জনি শেয়ার করেছেন। হায়দার আলী রনি স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ। মোস্ট লাভলি খাতুন 4টা করেছি, ধন্যবাদ, শেয়ার করেছেন। নুসরাত ইবা, মুর্শিদা প্রিন্স স্যার ভালো লাগছে আপনাকে, আলহামদুলিল্লাহ। চৌধুরী দিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহনাজ খাতুন কেমন আছেন স্যার। তো মোটামুটি আমরা কিন্তু যা হয়েছি আর শুরু করে দেবো। হ্যাঁ, বেশি সময় নেবো না আজকে, খুব বড় ধরনের ক্লাস হবে এটাও না, মোটামুটি জাস্ট আমি যে আছি এটা আপনাদেরকে জানান দেওয়ার জন্য চলে আসলাম, আর কিছু না। আর যারা পেইড বেসে ভর্তি হতে চান এই নম্বরে যোগাযোগ করলেই হবে, যে নম্বরটি স্ক্রিনে আছে। এখন চলেন আমরা শুরু করি। নুসাইব আক্তার বলছেন স্যার আপনার কাজ স্পেশাল লাগছে, তো ধন্যবাদ। এঞ্জেল পান্ডা বলছে স্যার আপনি এত ভালো পড়ান, হ্যাটস অফ টু ইউ স্যার, আপনার টেকনিক এত ভালো লাগে স্যার, দোয়া করবেন। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সবার ভালোবাসা প্লাস দোয়ার সাথে আছে, এই জন্যই কিন্তু ভালো লাগে ক্লাস করাইতে। আমি কিন্তু দেখেন যে আমি আপনাকে একটা কথা বলি, যে আমি কিন্তু চাই যে আপনাদের সাথে থাকতে, বা ভালো লাগে আমার ক্লাস নিতে, কিন্তু ভালো লাগে যে আমি পড়াবো বা আমার মাধ্যমে একজন মানুষ শিখতে পারতেছে, এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। দেখেন আমি আজকে কিন্তু এই জার্নি করে প্রায় আজকে প্রায় সব মিলে ধরেন যে প্রায় 200 কিলোর মতো আজকে জার্নি করছি আমি আজকে, এবং কালকে মিলে যদি হিসাব করেন 2 দিনে প্রায় 250 কিলো রাস্তা আমি জার্নি করছি। তারপরও আজকে জার্নি করার পর আসার সাথে সাথে আমি খালি চিন্তা করছি যে ক্লাসটা নিতে পারি কিনা, সময়টা হয় কিনা। পরে দেখলাম যে না, একটু সময় আছে, তো তাহলে চিন্তা করলাম যে একটু ফ্রেশ হয়ে ক্লাসটা নিয়ে নিই। আমি মাত্র আসলাম টাঙ্গাইল থেকে। হ্যাঁ, রাস্তা জ্যাম ছিল না বিদায় ক্লাসটা আমি নিতে পারছি। এই জন্য সবাইকে বলতেছি একটু শেয়ার করে দেবেন, আপনাদের জন্য কিন্তু আমরাও কষ্ট করি, আমাদের জন্য আপনারা কষ্ট করেন, দিন শেষে উপকৃত। দেখেন যারা জব পাইছে আমাদের ক্লাস বা আমাদের বই পড়ে বা আমাদের কোর্স করে যারা জব পেয়েছে, তাদের কাছে কিন্তু আমাদের কোনো চাওয়া নেই বা কোনো পাওয়া নেই। তারা কিন্তু জাস্ট মন থেকে একটা কৃতজ্ঞতা প্রকাশ করে যে ভাইয়া আপনার জন্য ম্যাথ শিখতে পারছি বা আপনাদের বইগুলো পড়ে জব পাইছি, এতটুকুই। আমরা কিন্তু কখনোই বলি না যে ভাইয়া আমাকে 1 মাসের বেতন দিয়ে দেন বা আমাকে নিয়ে একটা ট্রিট দেন, এটাও কিন্তু আমরা কখনো কাউকে বলি না। হ্যাঁ, অথচ স্টুডেন্টদের সাথে দেখা হলে আমি নিজেই আর ট্রিট দিয়ে দিই বা আমি নিজেই খাওয়ানোর চেষ্টা করি যে জব পাইছে, যাক মাশাআল্লাহ। হ্যাঁ, এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো দ্যাটস ওয়াই একটু শেয়ার করে দেন, আপনার দ্বারা আমাদের যদি একটু আমরা যদি একটু উপকৃত হই, এটাও তো অনেক ভালো। ঠিক আছে, তো আমি কিন্তু অনেক টায়ার্ড, বললাম না প্রায় 250 কিলো রাস্তা জার্নি করেছি আমি কালকে রাতে থেকে আজকে পর্যন্ত। তো সবাই একটু দ্রুত শেয়ার করে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, ক্লাস নিতে পারবো কিনা এইটাও কিন্তু আমি জানতাম না, কিন্তু আমি আসার পরে দেখলাম যে না, যে ক্লাসটা নেওয়া যায়, সময় আছে আমার হাতে, তাহলে সময়টা নষ্ট করে নেই, যে একটা ক্লাস আমি নিয়ে ফেলি। ঠিক আছে, ওকে শুরু করে দিই। হ্যাঁ, এখানে দেখেন আমরা আজকে যে ম্যাথগুলো আছে, ওই দিন কিন্তু আমরা মোটামুটি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা এই যে ম্যাথগুলো আছে দেখবেন কত সহজে আমরা সমাধান করতে পারি। এই জিনিসটা বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যার 2টা বাহু সমান থাকবে, এরকম ব্যাপারটা যে 2টা বাহু সমান। আমরা এই 2টা বাহু যদি সমান করি, মনে করেন এটা দেখেন, এটা কিন্তু মোটামুটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। সমদ্বিবাহু বলতে কোন 2টা? এই বাহু আর এই বাহু সমান। এখানে বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এ হচ্ছে শীর্ষকোণ, এই যে উপরে কোণটাকে এটাকে বলা হচ্ছে শীর্ষকোণ। বি ও সি ভূমিকোণ, ভূমির সাথে 2টা কোণ। এই যে ভূমির সাথে 2টা কোণ না, একটা কোণের নাম দিচ্ছে বি
আরেকটা কোণের নাম দিচ্ছে সি। তাহলে আমরা কোণগুলো কিন্তু ইন্ডিকেট করে ফেললাম। বলছে এবি বাহু সমান বিসি, তার মানে এবি আর বিসি কিন্তু সমান। এই যে এবি সমান বিসি, এই দুইটা বাহু কিন্তু পরস্পর না, এবি আর বলতেছে বিসি। তো তাহলে আমরা কিন্তু একটু আমাদের এখানে কিন্তু এই যে মার্কগুলো, যে মার্কগুলো আমরা ইন্ডিকেট করছি, এটা কিন্তু আমরা চাইলে একটু ঘুরিয়ে দিতে পারি। দেখেন আমাদের বলতেছে কি, এখানে দেখেন যে এবি আর বিসি সমান এ বি, তাহলে এই যে বি, এটা যদি দেই আমরা, এটাকে যদি এ দেই আর এটাকে সি দেই, তাও তো মিলে না। এ বি আর হচ্ছে ওকে এ বি আর বিসি, মানে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে সবচেয়ে হয় যে এইভাবে যদি আঁকাই তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হয়। এই চিত্রটাই আমরা যদি এইভাবে ড্র করি, মানে বোঝার সুবিধার্থে একটু খেয়াল করবেন। এটা যদি আমরা এনে নেই তাহলে এ বি, দুইটা তো সমান হয় না, এ বি আর বিসি এইভাবে দিলে সমান হয়। এটা যদি আমরা ই কোণ ধরি, আবার এখানে যদি এ দেই, খেয়াল করবেন এটা যদি আমরা বি ধরি তাও পাবে না, এটা যদি সি ধরি মানে উল্টে দিলেও কিন্তু হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়েই করি। মনে করেন যে এখানে আমাদের কি বলা আছে, এইটাই ধরেন এ বি সি, এ বি আর বিসি পরস্পর সমান, এ বি আর বিসি, এ বি আর বিসি পরস্পর সমান। আর এটাকে বলতেছে আপনার কি কোণ, শীর্ষকোণ। এটা হচ্ছে শীর্ষকোণ। আমরা এটাই যদি শীর্ষকোণ ধরি তাও কিন্তু হইতো। এইভাবে যদি আমি একটু যদি চিন্তা করি, এটা এ ধরি, এটা বি ধরি আর এটা সি ধরি, এ বি আর বিসি এই দুইটা কিন্তু সমান। উল্টা হয়ে যায়, একটু দেখতে একটু খারাপ লাগে। আমরা এইটাই ধরি, এটা যদি আমরা শীর্ষকোণ ধরি, আমাদের বলতেছে কোন দুইটা বাহু সমান, আমরা এই বাহু কোনটা সমান, এ বি আর বিসি। ওকে, এই দুইটা বাহু আমরা আগে বলছিলাম পরস্পর সমান। এটা একটু খেয়াল করেন, এ বি আর বিসি যদি পরস্পর সমান হয়, আমাদের বলতেছে আবার কি বলতেছে যে বি কোণ সমান হইতেছে কয় ডিগ্রি, এই বি কোণটা হইতেছে 75 ডিগ্রি। এটা যদি 75 ডিগ্রি হয়, এ কোণের মান কত, এ কোণের মান কত? যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান, এই দুইটা কোণও পরস্পর সমান হয়ে যাবে। দেখেন এই দুইটা বাহু যেহেতু পরস্পর সমান, আচ্ছা বিটা হইতেছে আমাদের, এখানে মনে হয় একটু মিস্টেক থাকতে পারে যে এখানে বি কোণ শীর্ষকোণ দেওয়া থাকতে পারে। এখানে একটু মনে হয় যে এরকম হবে যে বি কোণটা শীর্ষকোণ, তাহলে সুবিধা হয় আমাদের জন্য। আর বি কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে আমাদের অঙ্কটা মিলে ভালো। এখন দেখেন একটা কোণ 75 ডিগ্রি হয়ে গেছে, এখন আমাদের বলতেছে এই কোণটা আর এই কোণের মান কত ডিগ্রি হতে পারে। এটি একটু করেন দেখি কে কে পারেন। এই কোণটা একটু সবাই একটু করবেন, সবাই একটু করার চেষ্টা করেন। হ্যাঁ, এ বি আর এসি বাহু হবে, মনে হয় প্রশ্নে একটু সমস্যা আছে। এ বি আর এসি বাহু পরস্পর সমান যদি হয়, তাহলে মনে হয় প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে মনে হইতেছে। একটু আমি দেখে নিই, হ্যাঁ প্রশ্নটা একটু লাইন, সবাই একটু থাকেন। এ বি আর এসি যদি আমরা সমান ধরি, হ্যাঁ প্রশ্নটা ভুল আছে এই জন্য মিলতেছে না এখানে। এ শীর্ষকোণ এ বি আর এসি এটাই হবে। আমরা যদি এটা যদি একটু করার চেষ্টা করি, দেখেন এখানে একটু মিস্টেক আছে প্রশ্নের মধ্যে, যে কোনো একটা মিস্টেক তো আছেই, তা নয়তো মিলার কথা। হ্যাঁ একটু খেয়াল করবেন, এই যে এ বি সি, এখানে যদি এ বি আর এসি হয় তাহলে কিন্তু হয় আমাদের সবচেয়ে সুবিধা। এখানে আমাদের বলতেছে বি কোণটা 75 ডিগ্রি, ঠিক আছে। বি কোণটা 75 ডিগ্রি হলো তো মিলে না। এখানে কি বলতেছে এ বি আর এসি যদি সমান হয়, এটাও কিন্তু 75 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি, এখন কিন্তু মিলতেছে। দেখেন এখন কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে ক্লিয়ার হলো, আমাদের দেখেন একটা মিস্টেকে কিন্তু মাথাটা এলোমেলো করে ফেলছে সব। কি হয়েছে, এই অঙ্কটা মূলত ছিল এখানে এসি হবে, যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যার দুইটা বাহু পরস্পর সমান। এখানে এবি বাহু সমান বিসি বাহু, এরকম হলে বি কোণ 75 ডিগ্রি হলে এ কোণ কত। এখন দেখেন আমরা যদি একটা সমদ্বিবাহু যার দুইটা বাহু পরস্পর সমান, এইটা ধরে নিলাম এ বি সি। এখন দেখেন এই বাহু আর এই বাহু সমান যদি হয়, হ্যাঁ এখন আমাদের এই বি কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, বি কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি। এই এ বি সমান কি হবে, এসি হবে। এখানে কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, এই যে কমন যে বাহু দুইটা না, এ আর এ, কমন জিনিসটা বাদ দেন, তাহলে বি কোণ সমান সি। মানে দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, যে দুইটা বাহুর যে কমন যে বিন্দু আছে
বা শীর্ষ কমন যে বিন্দু আছে এটা কিন্তু বাদ যাবে, বাদ গেলে কি থাকে বি আর সি, তাহলে বি কোণ সমান সি কোণ, তাহলে বি কোণ যদি 75 ডিগ্রি হয় এই সি কোণটাও 75 ডিগ্রি, ঠিক আছে, বি কোণটা 75 ডিগ্রি, সি কোণটাও 75 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত ডিগ্রি 180 ডিগ্রি। তো তিন কোণের সমষ্টি আমরা এটা এক্স ধরে নিলাম, নরমালি যদি করি তাহলে তিন কোণের সমষ্টি তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হবে 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস বি কোণ কত 75 ডিগ্রি প্লাস সি কোণ কত ডিগ্রি 75 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখেন এখানে হইতেছে 150, তাই হইতেছে না 150 প্লাস এক্স সমান হচ্ছে 180, এটা কিন্তু মুখে মুখে করা যায়, এই যে 180 থেকে 150 বাদ দিলে এই যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি যেটা হলো এটা কিন্তু এই কোণের পরিমাণ এক্স কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। অথবা আপনি মুখে মুখেও করতে পারবেন এই অঙ্কটা, কিভাবে মুখে মুখে করা যায় দেখেন, এটা কিন্তু আমরা এত কিছু চিন্তা করব না, এটা শীর্ষকোণ বলা আছে এ বি সি, আমাদের বি কোণ দেওয়া আছে 75 ডিগ্রি। দেখেন ভূমি সংলগ্ন সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু, এই বাহু সমান এই বাহু না, ভূমি সংলগ্ন সমান সমান বাহুর এটা সমান বাহু এটা সমান বাহু, এই জন্য এই কোণ সমান এই কোণ, দুইটা কোণ পরস্পর সমান হয়ে যাবে, যেহেতু এই দুইটা কোণের যোগফল কত 75 দ্বিগুণ 150 ডিগ্রি, তাহলে তিন কোণের সমষ্টি কত ছিল 180 ডিগ্রি, আমরা দেখলাম দুইটা কোণের পরিমাণ 150 ডিগ্রি, তাহলে তিন কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় আর দুই কোণের পরিমাণ যদি 150 ডিগ্রি হয় তাহলে তিন নম্বর কোণটা কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এটাই কিন্তু পরীক্ষায় আসছিল, যদিও আমাদের এখানে একটু মিস্টেক ছিল এজন্য আসলে একটু সমস্যা হয়েছিল, তো অঙ্কে মিস্টেক খালি মিলানো কিন্তু কঠিন ব্যাপার স্যাপার। তো দেখেন এখানে ক্লিয়ার কিনা, যারা যারা করতেছেন এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা মনে রাখলে এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে। আর যেহেতু সমান দুইটা বাহু ধরছে, দুইটা বাহু সমান হলে দুইটা কোণ পরস্পর সমান হবে, দুইটা বাহু যদি সমান হয় দুইটা কোণ পরস্পর সমান হবে, হ্যাঁ এইটা আমরা এইভাবেই করব। নেক্সট অঙ্ক যদি চলে যাই আমরা, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 50 ডিগ্রি হলে অপর দুইটি কোণের প্রত্যেকটির মান কত হবে, দেখেন অপর দুইটা কোণ আছে, দেখেন একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ঠিক আছে, এটার একটা কোণ মনে করেন এটা হচ্ছে 50 ডিগ্রি, সরি এইটা 50 ডিগ্রি যদি দেওয়া থাকে, এই কোণটা 50 ডিগ্রি হলে এই দুইটা কোণের প্রত্যেকটা কোণের মান কত হবে দেখি কে কে পারেন। যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ যদি 50 ডিগ্রি হয়, সাপোজ মনে করেন এ বি সি, এটার এ কোণটার মান দেওয়া আছে 50 ডিগ্রি এবং বি এবং সি কোণের মান কত দেখি কে কে পারেন। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে, এই কোণ আর এই কোণ পরস্পর, একটা কোণ দেওয়া আছে দেখি কে কে পারেন। আলহামদুলিল্লাহ 1000 প্লাস হয়ে গেছে, হ্যাঁ কাব্যমালা বলছেন ক্লিয়ার, আমরা কিন্তু 1000 প্লাস হয়ে গেছি। এই যে মনিনাথ অ্যান্সার দিয়ে ফেলছেন, মুজিব কবির হ্যাঁ অ্যান্সার দিয়ে ফেলছেন, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করি দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ দেখেন আমরা বলছিলাম যে তিনটা কোণের পরিমাণ হইতেছে 180 ডিগ্রি, এখান থেকে একটা কোণের পরিমাণ দেওয়া আছে 50 ডিগ্রি, দেখেন 50 ডিগ্রি, বাকি দুইটা কোণের পরিমাণ কত, এখান থেকে যদি 50 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেই তাহলে 180 থেকে 50 বাদ দিলে কত থাকে 130 ডিগ্রি না। এখন 130 ডিগ্রি হচ্ছে বি আর সি কোণের যোগফল, কারণ দুইটা কোণের যোগফল হচ্ছে 130 ডিগ্রি, কিন্তু এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বি আর সি কোণ দুইটা পরস্পর সমান হবে, তার মানে এই কোণ দুইটা বি আর সি কোণের যোগফল হচ্ছে 130 ডিগ্রি। এখন দুইটা কোণ যেহেতু পরস্পর সমান, এই 130কে 2 দ্বারা ভাগ করলে 65 ডিগ্রি, এইটাই কিন্তু এইটাও হবে 65 ডিগ্রি, আবার সি কোণটাও 65 ডিগ্রি। বলেন কে বুঝেন নাই, বলেন যে কে বুঝেন নাই, এমন কেউ আছেন কিনা যে এটা বুঝি নাই। 27 নম্বরটা একটু সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা এই ম্যাথটা নিয়ে একটু জানাবেন। সবাই তো খালি অ্যান্সারই করতেছেন, সমস্যা আছে কিনা একটু জানাচ্ছেন না। এটা আশা করি যে সবার ক্লিয়ার হয়ে গেছে। পরের অঙ্কটা আমরা যাব। কি আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। হ্যাঁ বুঝছেন, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারে, আমারও ভালো লাগে। দেখেন সমবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত সেন্টিমিটার, এটা কিন্তু সহজ। আসলে পরিসীমা জিনিসটা কি, পরিসীমা হচ্ছে ত্রিভুজ হলে 3টা বাহুর যোগফল, চতুর্ভুজ হলে 4টা বাহুর যোগফল, পঞ্চভুজ হলে সবগুলো বাহু যোগ করলে যে অ্যান্সারটা আসে ওইটি হচ্ছে পরিসীমা। আমাদের বলছে সমবাহু যার 3টা বাহুই পরস্পর সমান, দেখেন
এইটাও মনে করেন এ, এই বাহুর পরিমাণ এ, এই বাহুর পরিমাণ এ। তাহলে এই যে এইটার পরিসীমা কত হবে? দেখেন তো পরিসীমা কত হবে। যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর পরিমাণ একটা বাহুর পরিমাণ যদি এ হয় তাহলে প্রত্যেকটা বাহুর পরিমাণ এ হবে। আর ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টা বাহুর যোগফল, চতুর্ভুজের পরিসীমা 4টা বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা 5টা বাহুর যোগফল। এরকম ত্রিভুজ। এখন চতুর্ভুজের মধ্যে আপনার আছে কি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের 4টা বাহুর যোগফল। তারপরে হচ্ছে কি আপনার রম্বস সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের 4টা বাহুর যোগফল। বড় ক্ষেত্রের পরিসীমা কি বড় ক্ষেত্রে 4টা বাহুর যোগফল, এবং মনে রাখবেন। তো এখানে দেখেন 3টা বাহুর যোগফল কি এ যোগ এ যোগ এ, এই 3টা বাহুর যোগফল হচ্ছে 3a। এইটাই হচ্ছে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা। এটা যদি সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়, কিন্তু আমাদের ম্যাথের ভাষায় দেখেন আমরা পেলাম পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কত পেলাম 3a, কিন্তু আমাদের ম্যাথের ভাষায় পরিসীমা কি দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে, সূত্র হচ্ছে 3a, আর 3a এর মান দেওয়া আছে 6। সমবাহু ত্রিভুজের জেনারেল যে সূত্র, এইটার মান হচ্ছে আমরা পেলাম 3a, এটার মান দেওয়া আছে 6। এখান থেকে এর মানটা আমাদের লাগবে এ সমান কত, দেখেন 6/3 সমান হচ্ছে 2। এটা গেল সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে আমরা এর মানে বাহুর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এর মানটা কত আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু 2 দিন আগে আমি দেখাইছিলাম, √3/4 দেখেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত কত, সূত্রটা কি এত বর্গ সেন্টিমিটার, √3/4 এখন দেখেন √3/4 এর মানটা কিন্তু আমরা বের করে ফেলছি যে 2 স্কয়ার মানে কত 4, তাহলে এটাও 4 এটাও 4 কাটা, তাহলে অ্যানসারটা কত দেখেন তো √3। এই যে √3 হচ্ছে এটার অ্যানসার। দেখেন এমন কেউ আছেন কিনা বুঝেন নাই, তো জানাবেন যে এমন কেউ আছেন কিনা যে এটা বুঝি নাই। এটা দেখেন, এটা আশা করি যে সবাই বুঝছেন। আমরা কিন্তু পরের অঙ্কটা চলে গেলাম। হ্যাঁ, এখানে এই যে পরের অঙ্কটা, এখানে দেখেন 3 কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায়, 3 কোণ দেওয়া থাকলে একমাত্র সদৃশকোণী ত্রিভুজ আঁকা যায়, কিন্তু সর্বসম ত্রিভুজ আঁকা যায় কিনা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, পরেটা যদি 3টা কোণ দেওয়া থাকে, যদি 3টা কোণ দেওয়া থাকে ওইটাকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। এই যে সদৃশকোণী ত্রিভুজ আপনি আঁকতে পারবেন। সদৃশকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ পরস্পর সমান হতে হবে, প্রত্যেকটা কোণের মান পরস্পর সমান হতে হবে। এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হতে হবে। এটা যদি কয় ডিগ্রি 50 ডিগ্রি হয় এটাও কিন্তু 50 ডিগ্রি হতে হবে। তাহলে 30 আর 50 80, এটা যদি 100 ডিগ্রি হয় এটাও 100 ডিগ্রি হতে হবে। তার মানে সদৃশকোণী ত্রিভুজের যেহেতু 3টা কোণ দেওয়া আছে, আপনাকে 3টা নির্দিষ্ট পরিমাণ কোণ দেওয়া আছে, তাহলে আপনি কোন কোণ আঁকতে পারবেন সদৃশকোণী ত্রিভুজ। এখন পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 90% স্টুডেন্ট আমরা এটা ভুল করি যে দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে। এই যে সর্বসম হওয়ার কন্ডিশনগুলো দেখি কে কে বলতে পারেন। যে এটা কিন্তু আমি এর আগে বলেছিলাম যে যে দুইটি ত্রিভুজের মধ্যে মানে দুইটি ত্রিভুজ কখন সর্বসম হবে এটা আমাদের জানা থাকতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে, এই জিনিসটা আমি একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেবো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখি কে কে পারেন। দেখেন এখানে কি বলা আছে, এটা আমি একটা টেকনিক দিব। এটা কিন্তু 90% স্টুডেন্ট মুখস্থ করে আসছেন, আজকে থেকে আর মুখস্থ করা লাগবে না, আপনি খুব সহজে করতে পারবেন। একই বছর দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। দেখেন দুইটি বাহু একটি কোণ যদি সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হবে কিনা, 3টি বাহু সমান হলে হবে কিনা, এক বাহু 2 কোণ হলে হবে কিনা, শুধু 3 কোণ সমান হলেই সর্বসম হবে কিনা, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি না। আমি একটা টেকনিক দিব। প্রথমে মনে রাখেন যে এস এস এস, আরেকটা হচ্ছে এস এ এস, আরেকটা এস ডবল এ। এইটা যদি হয়, এটা অনেকে হয়তো বুঝেন নাই, এই জিনিসটা হইলে পারে ত্রিভুজটা কেবল এই 3টা কন্ডিশন যদি কাজ করে, এখানে কন্ডিশন 3টা কি আমি বুঝিয়ে দিব, এই 3টা কন্ডিশন কাজ করলে ত্রিভুজটা সর্বসম হবে, আদারওয়াইজ হবে না। এখন এস দিয়ে কি বুঝালাম, এ দিয়ে কি বুঝালাম, এস তো হইতেছে সাইড, সাইড মানে কি, সাইড মানে বাহু, আর এতে বুঝাইছি অ্যাঙ্গেল, এন অ্যাঙ্গেল বানান কি এন জি এল ই, যাই হোক অ্যাঙ্গেল। হ্যাঁ, এইটা অ্যাঙ্গেল মানে কি কোণ। তার মানে আমি কি বুঝাইলাম যে এস 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 মানে সাইড, মানে 3টা বাহুই যদি সমান হয়,
তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে তিনটা বাহুই যদি সমান হয়, এস 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 মানে তিনটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। তিনটা বাহু সমান হলে মানে পরীক্ষায় আসতে পারে যে তিনটি বাহু সমান যদি হয় ত্রিভুজটা সর্বসম হবে, তার মানে এইটা হলে ত্রিভুজটা সর্বসম হবে। এরপরে এস এস এক বাহু এক কোণ আবার এক বাহু মানে দুইটা বাহু একটা কোণ যদি সমান হয়, দুইটা বাহু একটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। 2 নম্বর কন্ডিশন কি, দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় ত্রিভুজটা কি হবে, সর্বসম। এবং 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে একটা বাহু আর দুইটা কোণ, একটা বাহু দুইটা কোণ যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটা সর্বসম হবে। তার মানে কন্ডিশন তিনটা কি, প্রথম কন্ডিশন তিনটা হচ্ছে এস 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 মানে কি তিন বাহু, এস দা কি বোঝায়, সাইড, সাইড মানে কত বাহু, তিনটা বাহু সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এস এস দুই বাহু এক কোণ, দুই বাহু এক কোণ সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে। তারপর 3 নম্বর কন্ডিশন হচ্ছে এস ডবল এ, এস ডবল এতে কি একটা বাহু দুইটা কোণ, একটা বাহু দুইটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। এই প্রশ্নটা যদি সমাধান করি, দুই বাহু এক কোণ সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে, দেখেন তো, দুই বাহু এক কোণ, দুইটি বাহু, এই যে দুইটি বাহু একটি কোণ, 2 নম্বর কন্ডিশন, এটা কিন্তু 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, এই যে বি নম্বরটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, আর এক বাহু দুই কোণ এটা হচ্ছে দেখেন 3 নম্বর কন্ডিশনে আছে, এক বাহু দুই কোণ। তার মানে এই তিনটা কন্ডিশন যদি কাজ করে তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। আশা করি আর ভুল হবে না। তাহলে 3 কোণ সমান হলে, আমাদের এখানে কোথাও কি আছে যে 3 কোণ সমান, না 3 কোণ সমান হলে ত্রিভুজ কি হবে না, সর্বসম হবে না। এটা হতে পারে কি সদৃশকোণী ত্রিভুজ, তার মানে এটা হবে সদৃশকোণী ত্রিভুজ, আর বাকি তিনটার ক্ষেত্রে হবে কি সর্বসম হয়। ক্লিয়ার কিনা একটু জানাবেন, কাইন্ডলি একটু জানাবেন সবাই যে এই জিনিসটা ক্লিয়ার কিনা। এই জিনিসটা 90% স্টুডেন্ট ভুল করে পরীক্ষার হলে। দেখেন আজকে এত নেট প্রবলেম হয় কি, আমি এটা বুঝতেছি না যে নেট প্রবলেম কেন এত হয়, বলে খালি বলে নেট প্রবলেম। এই বিষয়টা ক্লিয়ার কিনা, এটা কিন্তু 90% স্টুডেন্ট। তার মানে আমরা কিভাবে মনে রাখবো, তিনটা এস, তারপরে দুইটা এস একটা এ, এরপরে এস ডবল এ, ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। আমি কিন্তু এইভাবে মনে রাখছি, মানে আমার যে বেসিক টেকনিকটা আমি এইভাবে মনে রাখছি যে তিনটা ত্রিভুজ সর্বসম হওয়ার যে টেকনিকটা এইভাবে মনে রাখছি। আমি দেখেছি এমনি মনে থাকতেছে না, এমনি এইভাবে মনে থাকতে পারে না, এইভাবে দুই বাহু এক কোণ মনে থাকে না, আবার তিন বাহু আবার এক বাহু দুই কোণ এইভাবে মনে থাকতেছে না, বাট এইটা আপনি মনে রাখতে পারেন। হ্যাঁ, দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা দরকার হলে স্ক্রিনশট দিয়ে এটা রেখে দেন যে ত্রিভুজ তিনটা সর্বসম হওয়ার কন্ডিশন। এরপরে যে অঙ্কটা আছে এটা দেখতে পারেন যে এত বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল। আমি বলি এটা দেখেন, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান, মানে কোনো বাহুর সাথে কোনো বাহুর মিললেই ওইটাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। এরকম একটা, এরকম আর একটা মনে করেন এরকম আছে, এটা কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নাই। এটা মনে করেন আমরা ধরে নিলাম 3, এটা যা দেওয়া আছে 4.5 আর এটা দেওয়া আছে 5.5। এখন আমাদের বলা আছে দেখেন যে এত বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। এই যে এইটা বের করতে হলে আমাদের একটা সূত্র আসে, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি আর একটা s মাইনাস সি। এইটা একটা সূত্র, এটার উপরে একটা রুট আছে। এই s জিনিসটা কি আগে এটা বুঝতে হবে। sটা হচ্ছে পরিসীমা, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজটার অর্ধ পরিসীমা হচ্ছে s, কি অর্ধ পরিসীমার মান s। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে, একটু আমি পড়াইছিলাম না যে পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। তাহলে আমরা পরিসীমাটা বের করে ফেলি, 3 এই যে 4.5 যোগ 5.5, এইটাই কিন্তু আপনার হচ্ছে কি পরিসীমা, ত্রিভুজের পরিসীমা। কিন্তু এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক হচ্ছে এস এটা, আর এটা হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, ওগুলো কোনো ব্যাপার না। আগে আপনি পরিসীমাটা বের করেন। দেখেন পরিসীমাটা কত হবে, 5.5 আর 4.5, এখান থেকে অর্ধেক এখানে নিয়ে আসেন, তাহলে এটা কিন্তু 5 হয়ে যাবে। দেখেন করার টেকনিক কি, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। এখানে আছে হাফ আর এখানে আছে 4.5, তাহলে এই হাফটা যদি এখানে নিয়ে আসি 5 হয়ে যায়, তাহলে এখানে 5 থাকে, 5 দুগুণে 10 আর 13, তাহলে পরিসীমা হচ্ছে 13। এখন এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, এস হচ্ছে কি অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে পরিসীমাকে 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা পাবো 6.5। তার মানে এখানে বসিয়ে দেন, দেখেন এস এর মানটা কত 6.5। তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু এস আছে, দেখেন এই যে 6.5 মাইনাস এ, এ ধরেন আপনি, আপনি যে কোনো একটা বাহুর মান আপনি এ ধরে নেন, কোনো সমস্যা নেই, এইটাও এ ধরতে পারেন, এইটাও যে কোনোটা, এটা ধরে নেন 4.5, আমরা ধরে নিলাম যে এটা 4.5 এর মান, আপনি যে কোনোটা ধরলেই কিন্তু হবে। সেম ভাবে এই যে
এস মাইনাস বি এই 6.5 মাইনাস বি মানে এটা ধরেন যে কোনোটা ধরলেই কিন্তু হচ্ছে 5.5। সেম ভাবে আরেকটা কিন্তু আমাদের ছিল এস মাইনাস সি, এটা কিন্তু আমরা নিচে লিখে ফেললাম। হ্যাঁ, এস মাইনাস সি মানে কত 6.5 মাইনাস 3 দিয়ে দিলাম। এটা আমি ক্যালকুলেশন করলে যা আসে এটা কিন্তু অ্যান্সার হবে আপনার। দেখেন এখানে আছে 6.5 ইনটু এখানে দেখেন এখানে 0.5 আছে, 0.55 বাদ দেন, যেহেতু এখানে 0.5 তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত 2। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি করি। এখানে দেখেন 0.5 এইদিকেও 0.5 5 6 থেকে বাদ দিলে 5 বাদ দিলে 1। এখানে দেখেন সরাসরি আছে কি 6.5 থেকে মানে 6 থেকে বাদ 3 বাদ দিলে 3 থাকে আর 5 আছে ইনটু 3.5। এখন এই সবগুলা গুণ করেন, এই সবগুলা গুণ করলে কত হয় একটু জানান দেখি কে কে পারেন, যে সবগুলা গুণ করলে কত হবে। এই সবগুলা দেখি কে কে গুণ করতে পারেন সহজে। এগুলা আপনি কিন্তু দশমিক বাদ দিয়ে গুণ করবেন, মানে যখন গুণ করবেন এই পর্যন্ত আমাদের দশমিকটা তুলে দিয়ে গুণ করে খুব সহজে গুণ করা যাবে। এই যে এটা দেখেন এটাকে 35 দ্বিগুণে 70 মানে এটা হয়ে যাবে 7। 7 দ্বারা আবার এটাকে যদি গুণ করি দেখেন 5 7 35 5 আমি যদি গুণ করে ফেলি দেখেন রুটের ভিতরে হচ্ছে 5 7 35 5 হাতে থাকে 3। হ্যাঁ, তাহলে 5 6 30 না সরি 7 না 6 7 42 আর 3 45। এই যে 45 এক গড় পরে দশমিক 45.5 হয়, এইটুকুকে গুণ করলে 45.5 হয়। এখন অ্যান্সার কোনটা হবে দেখেন এইরকম কিন্তু আইসা পড়ছে, আমাদের কিন্তু অ্যান্সার মিলানো কঠিন হয়ে যাচ্ছে তাই না, যে 10 রুটের ভিতরে এটা আছে তাহলে এটা সমান কত হবে। এখন চিন্তা করেন তো 87 তো হবেই না, দেখেন রুটের ভিতর থেকে সবসময় কম বের হয় তাই না, এত বড় তো আর বের হবে না, এটা এমনিতে বাদ। এখানে আছে 7.50, যেমন 7 কে রুট 7 এর এইটা রুট যদি 7 হয় নরমালি চিন্তা করেন 7 তাহলে 7 কে 7 দ্বারা গুণ করলে কত 49, এটার চেয়ে বেশি হয়, এটা কিন্তু হবে না। সেম ভাবে এটাও কিন্তু 49 হয়, 7 7 49 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো 45 আছে মানে 49 এর চেয়ে কম, তার মানে না। দেখেন 6 6 36 তার মানে এইটাই কিন্তু হয়, মানে 36 এর পরে সামথিং হবে, কিন্তু 7 যদি নেন 7 7 49 চলে যায়। এইভাবে কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে এটা কিন্তু আছে 45, তার মানে 6.75 এটার বর্গমূল হতে পারে। বাট এটা কেন হবে না, 7 কে স্কয়ার করলে 49 হয়ে যায়, তারপর আর 5 আছে, এটা 49 করলে এই যে 45 এর অনেক বেশি হয়ে যায়। এটা কত 7.5 মানে 45 এর নিচে হবে, কাকে স্কয়ার করলে 6 কে স্কয়ার করলে। এটা কে কে বোঝেন নাই বলতে পারেন, যেটা এইভাবে করে আসতে হবে এই ধরনের অঙ্কগুলো। এখন পরীক্ষার হলে আরো সহজগুলো দিতে পারে, আমি দশমিক এটা নিছি যাতে আপনার, যেহেতু আমাদের শর্ট শাসন বই, এটা শর্ট শাসন বই থেকে করানো হচ্ছে, দশমিক এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি এটা প্র্যাকটিস করলে সহজগুলো যদি দেয় তখন আপনি খুব দ্রুত পারেন, খুব দ্রুত আপনি করতে পারবেন। এটা দেখেন কার কার ক্লিয়ার। বলেন যে এটা ক্লিয়ার কিনা। যাদের নেট প্রবলেম পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। কঠিন তো কিছুই না, কঠিন তো কিচ্ছু না। গুণটা আরেকবার বলতেছেন, গুণটা আমি বুঝাই আরেকবার। হ্যাঁ, রুটের ভিতরে কি কি ছিল 6.5, আরেকটা ছিল 3.5, আরেকটা ছিল 1, আরেকটা ছিল কত 2, এটাই তো গুণ ছিল। এই গুণটা আমি কিভাবে করলাম দেখেন একটু খেয়াল করবেন, এইভাবেই করেন। আমার এইভাবে কেন করেন রাখবো, 1 তো এমনিতে বাদ, 1 দ্বারা গুণ করলে এটাকে এটা দ্বারা গুণ করেন তো, এটাকে 6.5 আমরা রেখে দিলাম ইনটু এই 3.5 কে যদি 2 দ্বারা গুণ করেন 3.5 দ্বিগুণে কত হয় 7 হয় না, নরমাল বিষয় যে 3.5 কে যদি 2 দ্বারা গুণ করেন 3.5 দ্বিগুণে কত 3 দ্বিগুণে 6 আর 0.5 কে 2 দ্বারা গুণ করেন 1 হয়ে যায়, তাহলে এটা কিন্তু 7 হয়ে যায়। দেখেন এইভাবে কিন্তু করতে পারেন। এখন 7 কে আবার এটা দ্বারা গুণ করেন, সহজ বিষয়, কত হয় 5 7 35 এর 5 হাতে থাকে 3, দেখেন 6 7 42 আর 3 45 হলো না। কয় গড় পরে দশমিক ছিল, এক গড় পরে দশমিক, এক গড় পরে দশমিক আমি দিয়ে দিলাম। এটা তো হয়েছে, এই পর্যন্ত আমরা যদি আসতে পারি পরেরটা তো আরো সহজ। দেখবেন যে এটা 87 হয়ে গেছে, রুটের ভিতর থেকে বের হইলে কমে যায়, কয়েক গুণ কমে যাবে, এটা তো বেশি, এটা হবে না অ্যান্সার। এটা দেখেন 7 টাকে, যেহেতু 7 যদি বর্গমূল হয় 7 পয়েন্ট সামথিং ওটা বাদ দিলাম, 7 যদি বর্গমূল হয় 7 কে স্কয়ার করলে কত হয় 49, এটার চেয়ে বেশি তো হতে পারবে না, এটার চেয়ে কম হতে হবে। দেখেন 7 7 49, এটা সমান হতে হবে অথবা এটার চেয়ে কম হতে হবে, তার মানে এটা হতে পারে না। এইটাও সেম ভাবে
7 আছে, 7 7 কত 49। এটা যদি এটা বর্গমূল হয়, এটা না তো এটা বেশি, তার মানে এটাই একমাত্র কম আছে। দেখেন 6 6 36, এটার চেয়ে কম হতে পারে, কারণ কম কেন, এই যে এটা আছে, তো এটা হবে অ্যান্সার। দেখেন এখন ক্লিয়ার কিনা। আমি কিন্তু দুইবার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে কঠিন মনে হয়েছে তারা যেন করতে পারেন। এখন ক্লিয়ার, গুণটা ক্লিয়ার কিনা দেখেন। 3.5 আছে, 3.5 কে 2 দ্বারা গুণ করেন, অথবা 6.5 আছে, 6.5 কে আমরা 2 দ্বারা গুণ করতে পারবো না। দেখেন 6 দ্বিগুণে 12, আর 0.5 কে 2 দ্বারা গুণ করলে কত হবে, এটা চিন্তা করেন না। মনে করেন যে আমি আপনাকে কত দিলাম, 6 টাকা 50 পয়সা দিলাম, 6 টাকা 50 পয়সা আমি আপনাকে দিলাম, আপনাকে বললাম যে এটা দ্বিগুণ করেন, তাহলে আপনি কত করবেন? 6 টাকা 50 পয়সাকে যদি দ্বিগুণ করেন, টাকার হিসাবটা মানুষ কিন্তু সহজে বুঝে, টাকার হিসাবটা মানুষ সহজে বুঝে। এটাকে টাকা মনে করেন যে 6 টাকা 50 পয়সা ভাইয়া আমাকে দিছে, তো এই 6 টাকা 50 পয়সাকে আমি দ্বিগুণ বানাবো, তো দ্বিগুণ মানে 6 টাকা 50 পয়সার দ্বিগুণ কত হবে? দেখেন 6 দ্বিগুণে 12, আর আছে 50 পয়সা, 50 পয়সাকে দ্বিগুণ করলে হয় 1 টাকা, তাহলে হইতেছে 13 টাকা। এটাকে আবার 3.5 দ্বারা গুণ করেন, হয়ে যাবে 13 কে 3.5 দ্বারা। অথবা 3.5 টাকা, আমি আপনাকে 3.5 টাকা দিলাম, এই 3.5 কে আপনি দ্বিগুণ করেন, তাহলে আমি যদি 3.5 টাকাকে আপনাকে দ্বিগুণ করতে বলি, আপনি কি বলবেন? 3 দ্বিগুণে 6, আর 50 পয়সাকে দ্বিগুণ করলে হয় 1 টাকা, তাহলে 7 টাকা। এই 7 টাকাকে এটা দ্বারা গুণ করেন, হয়ে গেল। এই গুণটা আসলেও অনেকের কাছে কঠিন মনে হবে, এগুলা বাদ দিয়ে থুয়ে যায়। মানে ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? যাক আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এভাবে কিন্তু বুঝাবে না, আপনার কেউ বুঝাবে না। গুণ আমি যেভাবে বুঝিয়ে দিলাম, গুণ তো আমার বোঝানোর দরকার ছিল না, এগুলো তো কোন ক্লাসের 7 8 9 এর পর আমি কিন্তু বুঝাচ্ছি আপনাদের, এইভাবে করলেই হবে। নেট প্রবলেম তো আমি আসলে কিছু করতে পারি না। এখানে বলছে একটা ত্রিভুজের ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কোন ত্রিভুজ যদি এরকম থাকে, সাপোজ মনে করেন এরকম একটা ত্রিভুজ আঁকাইলাম, এটার মনে করেন উচ্চতা যদি দেওয়া থাকে এটা দিলাম, আর ভূমি এই যে এটার মান যদি বি দিই, তাহলে এরকম ত্রিভুজ যদি হয়, ভূমি আর উচ্চতা দেওয়া হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু এই যে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে সহজ, ভূমি আর উচ্চতা দেওয়া আছে, বিতে ভূমি বুঝাইছি, এইচ তে উচ্চতা। ওই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত? 4, উচ্চতা কত? 3, তাহলে 2 দ্বিগুণে 4, তার মানে 6 বর্গ মিটার। এটা কিন্তু অ্যান্সার। দেখেন ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ সবাই তো এটা পারেন, পরেরটা পারবেন কিনা দেখি একটু। এরপরে আছে আমাদের 33 নম্বরটা, দেখি 33 নম্বরটা কে কে পারেন? এটা দেখি, আগেরটা তো সবাই পারছেন দেখলাম। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এত এবং অপর প্রত্যেক বাহুদ্বয় এত একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা দেখেন, এটা যদি আমরা সমদ্বিবাহু বলছে, যেহেতু সমদ্বিবাহু, যার দুইটা বাহু পরস্পর সমান, এই দুইটা বাহু পরস্পর সমান, তো এটার ভূমি কোনটা? এটা দেওয়া আছে 16, আর অপর বাহুদ্বয় এটাও 10, এটাও 10, মানে সমান সমান বাহুদ্বয়, এটা দেওয়া আছে। এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি হবে? দেখেন এইটার সমদ্বিবাহু ত্রিভুজ যদি আসে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দেখেন b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে এটা কি? এই যেটা, এটা হচ্ছে b ভূমি, আর a হচ্ছে সমান দুইটা বাহু, সমান দুইটা বাহুর মান হচ্ছে 10, মানে সমান সমান, এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর b হচ্ছে, এটা মনে রাখলে হবে, b হচ্ছে কি? ভূমি, এটা মনে রাখলে হবে। দেখেন b এর মান কত? b এর মান দেওয়া আছে 16/4, 4 ইন্টু a স্কয়ার মানে কত? এই যে 10 স্কয়ার, তাই না? a এর মান কিন্তু 10 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত? 16, b এর মান কত আমরা ধরছি? 16 স্কয়ার। দেখেন এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে, দেখি কে কে পারেন। সহজ একটা ক্যালকুলেশন।
এটা দেখি কে কে পারেন। এটা দেখেন, এটাকে এটা দ্বারা কাটলে কত 4, তাহলে 4 ইন্টু দেখেন এটা কত হবে, দেখেন তো 10 10 100, 100 কে 4 দ্বারা গুণ করলে 400, মাইনাস 16 কে 16 দ্বারা গুণ করলে 256। তার মানে এটার পরের লাইনটা কি হবে বলেন তো, এইদিকে যদি নিয়ে আসি আমরা, তাহলে হইতেছে 4, আর 400 থেকে 256 বাদ দিলে হয় 144, তাহলে কত 4 ইন্টু এটা দেখেন 144 মানে কত 12 ইন্টু 12, যেহেতু রুট আছে একটা 12 আসবে দুইটা থেকে, এটা 12, 4 12 48, এটার অ্যান্সার কিন্তু হবে 48। এই বিষয়গুলো জানা থাকলে মানে করলেই কিন্তু আপনার হয়ে যাবে, আমার চেয়ে ভালো কিন্তু আপনি পারবেন। এরপরে কি আছে, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ, ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত গজ হলে ভূমির দৈর্ঘ্য কত, দেখি এটা কে কে পারবেন। আমি যদি দেখি, এই যে এটা একটা ত্রিভুজ, এটা মনে করেন শীর্ষবিন্দু, এটা এই এর থেকে ভূমির উপর যে লম্ব অঙ্কন করছি এটা দৈর্ঘ্য, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে কত 12, এটাই কিন্তু উচ্চতা, দেখেন এটাই কিন্তু উচ্চতা। আমাদের বলছে যে ভূমি বি এর মানটা বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য কত, সাথে দেওয়া আছে এটার ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ গজ, ক্ষেত্রফল কত 84 বর্গ গজ। তো আমরা কি জানি ত্রিভুজের, দেখেন যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সমান আমরা কি জানতাম, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল সমান সমান কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 84, ওকে ক্ষেত্রফল লিখে ফেলেন 84, হাফ ইন্টু ভূমিটা আমাদের বের করতে বলছে, ওকে ভূমি আমরা বের করব, উচ্চতা কত দেওয়া আছে এইচ এর মান, দেখেন এটা লম্ব মানেই উচ্চতা, লম্ব মানেই হচ্ছে উচ্চতা, হ্যাঁ এটা দেওয়া আছে 12। এখন আমাদের কিন্তু খুব সহজ হয়ে গেছে, এটা কেটে ফেলেন 6, তার মানে 6b, দেখেন তো 6b সমান হচ্ছে 84, b সমান কত, এই যে 84 ভাগ 6, কত হবে অ্যান্সার বলেন, 84 কে 6 দ্বারা ভাগ করলে। হালিমা বলছেন এতক্ষণে যে স্যার কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এটা কিন্তু কত হবে, এটা অ্যান্সার 14 হবে, হ্যাঁ কারণ কি 6 যায় একবার, 424, ওকে 14, ক্লিয়ার। সহজ জ্যামিতির অঙ্ক কিন্তু খুবই সহজ। লাস্ট একটা অঙ্ক, যে একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি এত মিটার, উচ্চতা এত মিটার, কত বর্গ মিটার এত টাকা হিসেবে গাছ লাগাতে কত টাকা খরচ হবে, খরচের আলাপ বাদ, আগে দেখেন ক্ষেত্রফল কত, আগে দেখেন ক্ষেত্রফল কত বর্গ মিটার, এরপর আমরা চিন্তা করব কত টাকা খরচ হবে। হ্যাঁ আগে দেখেন যেহেতু ভূমি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কে, ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল এটা না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সরাসরি লিখতেছি এখন আমরা জানি, এই জন্য কিন্তু এখন দেখেন আপনি কিন্তু এই যে 25 দ্বিগুণে কত 50, তাই না, আবার এটাকে এটা দ্বারা গুণ করলে এই 25 দিনে 50, 500 বর্গ মিটার, ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গ মিটার। এখন এখানে কি বলা আছে যে প্রতি বর্গ মিটার মানে কি 1 বর্গ মিটারে, দেখেন 1 বর্গ মিটারে খরচ হইতেছে কত টাকা, 1 টাকা 50 পয়সা, 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 500 বর্গ মিটার, দেখেন টোটাল কত বর্গ মিটার, 500 বর্গ মিটার কত খরচ হবে, তাহলে এই 1 টাকা 50 পয়সাকে 500 দ্বারা গুণ করে দেন। এখন বলতে পারেন যে ভাইয়া গুণ তো পারি না, গুণ পারার কোনো কিছু নাই, এটা কয় গুণ, এটার কয় গুণ, 1.5 গুণ, এটার 1.5 গুণ, দেখেন 1.5 মানে কত, এটা 1.5 গুণ। এখন দেখেন তো এটা আছে 500 এর 1.5 গুণ না, এটার অর্ধেক কত 250, এভাবে কিন্তু করতে পারি 750, কারণ 1.5 গুণ মানে কত, 500 তো 500ই থাকবে, আর এটার অর্ধেক, তাই তো 1.5 গুণ, তাহলে 750, মুখে মুখেও কিন্তু করা যায়, অথবা এটা দ্বারা এটা গুণ করে তারপরে অ্যান্সার আপনারা করবেন। ক্লিয়ার, এই 750 অ্যান্সার। 35 নম্বর, সহজ লাগে বলেন, জ্যামিতির অঙ্কগুলো সহজ লাগে কিনা, ক্লিয়ার। হ্যাঁ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে গেলে আসে, এই নিয়মগুলো থেকে আসবে,
এই নিয়মগুলা থেকে কিন্তু পরীক্ষা হলে আপনি অঙ্ক পাবেন। এগুলা কিন্তু আমরা এইভাবে করতে পারি। যেমন আমরা কোনো কিছুকে এই 30কে যদি আমরা 1.5 গুণ করি, 1.5 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 30 হবে। আর এইটার অর্ধেক কত? 15। তার মানে দেখেন 30কে 15 দ্বারা গুণ করলে কিন্তু এই যে 1.5 দ্বারা গুণ করলে কিন্তু 45। এটা কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু নর্মালি এগুলো আবার গুণ করি, এটা দ্বারা এটা গুণ করি, তারপরে ক্রিয়াতে কিছু করার তো দরকার নাই। সাপোজ ধরেন আমি যদি 26কে, কিছু কিছু জিনিস আপনাদের শিখিয়ে রাখি, 1.5 গুণ করলাম, 26কে 1.5 গুণ, এটাকে এটা দ্বারা গুণ করতে অনেক সময়ের প্রয়োজন না? এটাকে কিন্তু এটা দ্বারা গুণ করতে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু 26কে 1.5 গুণ করা মানে কি? 26 থাকবে আর 26-এর অর্ধেক কত? 13। এটাই তো 26 আর 26-এর অর্ধেক 13, তাহলে কিন্তু 39। দেখেন হয়ে যাচ্ছে কিনা? আমি যদি বলি যে 26কে আড়াই গুণ করব, 26কে কত? 2.5 দ্বারা গুণ করব, মানে 26কে আড়াই গুণ করব, তাহলে 26কে 2 গুণ করলে হইতেছে 26 দ্বিগুণে 52, আর এটা 0.5 মানে এটার অর্ধেক কত? 13। তাহলে এটা যা হইতেছে দেখেন তো 5 6 65, মানে 26কে আড়াই গুণ করলে কিন্তু 65। আমরা কিন্তু মুখে মুখে এইভাবে করতে পারি। আমরা কাটাকাটি কেন পারি না? এই যে টেকনিক্যাল আমি দেখাবো, ধীরে ধীরে আমি এগুলা নিয়ে একটা ভিডিও বানাবো যে কিভাবে আপনার গুণ বা কাটাকাটি দ্রুত সময়ে করা যায় পরীক্ষার হলে। যে আপনি দেখেন এটাকে যদি এটা দ্বারা গুণ করতে যান অনেক সময়ের প্রয়োজন, আমরা এটা করলাম না। আমরা 26কে সরাসরি যেহেতু আড়াই গুণ করতে হবে, 26 দ্বিগুণে 52, 2 গুণ হয়ে গেল, আর 0.5 মানে হাফ গুণ, এটা কত? 13। হয়েছে? ক্লিয়ার কিনা দেখেন। এই টেকনিকগুলো আপনাকে শিখতে হবে। সেম ভাবে আপনি 3.5 গুণ করতে পারেন। সেম ভাবে আমরা 3.5 গুণ করতে পারি। যেমন 28কে কয় গুণ করব? 3.5 গুণ করব। এটা দেখেন কত সহজে করা যায়। দিক কে পারেন? দেখেন এটা কে পারেন যে 28কে 3.5 গুণ করলে কোনো গুণ করার দরকার নেই, খালি চিন্তা করবেন 28কে 3 দ্বারা গুণ করেন কত হয়, তারপরে 28-এর অর্ধেক কত, তার মানে এটা কত হবে দেখেন তো? 28 যোগ 28, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, 28 যোগ 14, এটাই তো, এইটাই তো। দেখেন কত হয়। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র তো সহজ ছিল, এটা পারবেন না কেন? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা একজনে রিপিট করতে বলছে। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা এইটা। হ্যাঁ, সমদ্বিবাহু এটা কিন্তু সমান সমান বাহু, এই বাহুর পরিমাণ আমরা এ ধরলাম, এই দুটো সমান সমান বাহু, আর এটা যদি বি হয়, এটা সূত্র কত হবে? এই যে বি ভাগ 4 রুট ওভার এই যে 4 ইনটু এ স্কয়ার মাইনাস কত? বি স্কয়ার। এটা মানে এটা কোনটা? এই যে ভূমি ভাগ 4 রুট ওভার 4 ইনটু সমান সমান বাহু যেটা এটার স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটাই তো। এই যে 98, এটার অ্যানসার কিন্তু আগেরটার অ্যানসার কিন্তু সবাই বলে ফেলছেন যে 98 হবে। আর আমাদের নিবন্ধন বইটা কিন্তু বের হয়ে গেছে, সবাই বইটা একটু কালেক্ট করার চেষ্টা করবেন। যারা আমাদের পেইড বেসে ভর্তি হয়েছেন তারা তো এই বইটা ফ্রিতেই পাচ্ছেন। আর পেইড বেসের ক্লাস কিন্তু খুব বেশি সময় নাই, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনি চাইলে ক্লাসটা করতে পারেন নামে মাত্র ফি দিয়ে 1250 টাকা, তার মধ্যে এই বইটা আবার ফ্রি পাচ্ছেন। তার মানে এত বেশি টাকা না, 4 জন টিচার ক্লাস দিবে, সব মিলে হয়তো বা এত বেশি তেমন কিছু না। আপনি চাইলে ভর্তি হতে পারেন। আর আমাদের টেকনিকগুলো তো আমরা ফ্রিতে ক্লাস নিবই। আপনি মনে করতে পারেন যে ভাইয়া পেইড বেস চালু করছেন এজন্য হয়তো বা কি। এই যে সাজেদ ডাক্তার বলছেন যে আজকে একটা পরীক্ষা দিয়েছি, গণিতে 20-এ 20 পাবো। আপনি একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, গণিতে যখন আপনি এগিয়ে যাবেন, কারা এগিয়ে থাকে পরীক্ষার হলে? পরীক্ষার হলে কারা এগিয়ে থাকে? যারা মনে করুন গণিত ভালো পারে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো চাকরির পরীক্ষায় প্রাইমারি পরীক্ষা দিতে গেলেন, গণিতে 20-এর মধ্যে যদি আপনি 18টা পারেন বা 20-এর মধ্যে 19টা বা 20টাই পারেন, দেখেন টেকাটা কত সহজ। মেয়েদের ক্ষেত্রে আমি বলি যে গণিতে যদি আপনি 20-এ 20ই পেয়ে যান, দেখেন 20-এ কিন্তু 20 পেলেন, আরো কিন্তু 60 মার্ক। এই 60 থেকে যদি দেখেন তো 60-এর থেকে যদি আপনি বাদ দেওয়া 35ও পান, দেখেন 20 আর 35 55, এর কি আর ঠেকাতে পারবেন? সব কিন্তু হয়ে যাবে। আর ছেলেদেরকে দেখেন এইখানে অর্ধেক পাইলেও হয় গণিতে যদি আপনি ভালো করতে পারেন। এজন্য বলবো গণিতের প্রতি জোর দেন। আপনি যে বই পড়েন যাই করেন, বা এই গণিতটা হচ্ছে টার্ম কাট। অন্যান্য বিষয় পড়লে পারা যায়, অন্যান্য বিষয় মুখস্থ করলে পারা যায়, কিন্তু গণিতটা কিন্তু পারা যায় না। এজন্য আমি বলবো যে গণিতের প্রতি জোর দেন, গণিত করেন, রেগুলার গণিত করেন, প্রতিদিন 10টা করে ম্যাথ প্র্যাকটিস করেন। দরকার হলে আমার হিউজ পরিমাণ ভিডিও আছে ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখেন, গণিতটা করেন। গণিত করলে গণিত যদি ভালো, আর যারা মনে করেন যে এখন মাত্র শুরু, মানে মাত্র
জব প্রিপারেশন শুরু করছে তাদেরকে বলবো গণিতের বেসিকটা ক্লিয়ার করবে। গণিত যদি আপনি ঠিক মতো পারেন কোনো চাকরির পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। গণিত যদি ঠিক মতো পারেন আপনাকে কোনো জায়গায় আটকাতে পারবে না, এটা মনে রাখবেন। এই জন্য গণিতটা আপনাকে এগিয়ে থাকতে হবে। ভর্তি হতে মাত্র 1250 টাকা। আপনারা যারা ভর্তি হতে চান তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন 01734519229। 1250 টাকা, সাথে তো এই বইটা ফ্রি পাচ্ছেন, সাথে এই বইটা ফ্রি পাচ্ছেন। আর ক্লাস কিন্তু হবে 90টা, দেখেন 90টা ক্লাস, আর প্রতি 3 দিন পর পর একটা করে পরীক্ষা দিবেন, আর কোর্স শেষে 10টা চূড়ান্ত মডেল টেস্ট। তার মানে আপনার প্রিপারেশন শুধু কিন্তু নিবন্ধনের জন্য হবে না, যে কোনো চাকরির জন্য আপনি এগিয়ে যাবেন, এতটুকু বলতে পারি। মেয়েদের জন্য আমি আবারও বলতেছি, মেয়েদের জন্য 55 থেকে 60 পেলে এনাফ, 55 থেকে 60 পেলে মেয়েদের জন্য এনাফ, মনে রাখবেন। ঠিক আছে, আজকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে করবো না, কারণ হচ্ছে আমি টায়ার্ড, কিন্তু সত্যিকার কথা অনেক টায়ার্ড, বুঝেনি তো। 200 মানে 250 কিলো রাস্তা জার্নি করা মানে তো বুঝতেছেন, মানে 250 কিলোর বেশি হবে। নিবন্ধন বই যারা পান নাই দ্রুতই পেয়ে যাবেন, বই সবারই পাঠানো হচ্ছে। আসলে এত বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে যে বইগুলো পাঠানো আসলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, মানে আমাদের টিমটা পুরো কাজ করতেছে, তারপরেও আমরা বইগুলো কিন্তু ক্রমান্বয়ে পাঠানো হচ্ছে, আপনারা কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন। এই যে বলছেন চুমকিরি বলছেন যে স্যার যখন করি তখন পারি, কয়েকদিন পর পারি না, এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি কি এক সময় ম্যাথ কি এত পারতাম? আমি নিজেও পারতাম না, প্র্যাকটিস করতে করতে আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে আমার কিন্তু হয়ে গেছে। আপনিও দেখবেন যে গণিত করতে থাকেন, নিজে নিজে বুঝতে থাকেন বা আরেকজনকে বোঝাতে থাকেন, দেখবেন হয়ে যাবে। খালি গণিতের পারি সাইফুল্লাহ, আপনি গণিত পারেন, আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি অন্য বিষয়ে মনোযোগ সহকারে পড়তে থাকেন, ইনশাল্লাহ পারবেন। বইয়ের দাম মাত্র 270 টাকা। নিবন্ধন বইটার দাম কিন্তু খুব একবারে কম, বাজারে সবচেয়ে মনে নিবন্ধন বইয়ের দাম আমাদের কম, 270 টাকা। ঠিক আছে, ভালো থাকবেন। কালকে কি বার? কালকে তো ইংলিশ ক্লাস হবে মাস্ট, আগামীকাল কিন্তু ইংলিশ ক্লাস হবে, আর যদি পারি ম্যাথ ক্লাসে নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এমডি সালেহ বলছেন সেজন্য স্যার আজকে সাজুগুজু করে ক্লাস আসছে। না না না, আমি তো ড্রেসই চেঞ্জ করি নাই, আমি যে মানে ঘুরে আসলাম সেই ড্রেসেই কিন্তু আমি আসছি। দেখেন আমার ছবি দেখেন, আমি কিন্তু কোনো সাজুগুজু করি না বা করার ইচ্ছাও নাই, সরাসরি আমি ক্লাসে আসছি। গাড়ি থেকে নেমে জাস্ট ফ্রেশ হয়েছি, আসার পরে ফ্রেশ হয়ে আপনাদের ক্লাসে আসছি, আর কোনো কিছু করি নাই। ঠিক আছে, ভালো থাকবেন। বই থাকলে ভর্তি হলে, যাদের কাছে বই অলরেডি কিনে ফেলছেন তারা 1000 টাকায় ভর্তি হতে পারবেন, তাদের জন্য আরেকটা ছাড় দিয়ে দিলাম। যারা অলরেডি বইটা কিনে ফেলছেন তারাও যদি ভর্তি হতে চান, তাদের আপনি যদি বই না নেন বইয়ের টাকাটা মাইনাস হবে। ঠিক আছে, 36 নং অঙ্কটা নেক্সট ডে আগামীকাল করবো ইনশাল্লাহ, কোনো টেনশনের কোনো কিছু নেই। 36 নং যে অঙ্কই থাকুক, এটা সহজ, টেকনিকটা দিয়ে দিই। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, খেয়াল করবেন সমকোণী ত্রিভুজ, যেহেতু আপনি বলছেন জাস্ট আপনার বিশেষ রিকোয়েস্টে কে যেন বলেন যে 36 নং অঙ্কটা, ওনার নামটা একটু বলি, রাবেয়া আক্তার, হ্যাঁ আবেয়া বাসুরি পাখি, ওনার জন্য এটা। যে দেখেন এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য, দেখেন এক সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি হবে, ইভেন কি এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এই ধরনের অঙ্ক আসছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যে পার্থক্য থাকবে, এই দুইটা কোণ দ্বয়ের পার্থক্য কত ডিগ্রি? 90 ডিগ্রি হবে না? জাস্ট কি করেন, এই দুইটা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, কারণ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটা 90 ডিগ্রি বাদ দিলে এখান থেকে থাকে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি যে হবে এইটাকে ভাগ করতে বলছে, একটা আরেকটার চেয়ে 6 ডিগ্রি বেশি থাকবে, একটা আরেকটার চেয়ে 6 ডিগ্রি বেশি থাকবে। এটা সহজে বের করার সিস্টেম কি, এই 90 ডিগ্রি থেকে 6 ডিগ্রি বিয়োগ করেন, 2 দ্বারা ভাগ করেন, 90 ডিগ্রি থেকে 6 ডিগ্রি বিয়োগ করেন, 2 দ্বারা ভাগ করেন, দেখেন কত হবে, ক্ষুদ্রতম কোণটির মান কত হয় দেখেন। তো 90 ডিগ্রি থেকে 6 ডিগ্রি যদি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হয়? 84 ডিগ্রি। 84কে 2 দ্বারা ভাগ করেন, এটা হবে 42 ডিগ্রি, এটা হচ্ছে 42 ডিগ্রি। এখন একটা যদি 42 ডিগ্রি হয়, দেখেন এই দুইটা কোণ ফলের যোগফল 90 ডিগ্রি না, আর একটা হয়ে যাবে 48 ডিগ্রি, কারণ 42 আর 48 একটা বের করতে পারলে মানে আমরা সূত্রটা বের করে ফেললাম, একটা 42 আর একটা 48। এখন দেখেন এই দুইটা কোণের পার্থক্য কয় ডিগ্রি? 6 ডিগ্রি না? 48 মাইনাস 42, দেখেন 6 ডিগ্রি হয় কিনা। এটা নেক্সট আমি আলোচনা করব, তারপরে আমি ওনাকে একটু বুঝিয়ে দিলাম এটা, যে এইভাবে করবেন 90 ডিগ্রি থেকে যত পার্থক্যটা বলবো এটা মাইনাস করে 2 দ্বারা ভাগ করবেন, ছোট কোণটা পেয়ে যাবেন, ওইটার সাথে 6 যোগ করলে বড় কোণটা পেয়ে যাবেন। এই ছোট কোণ আমরা পেলাম কত ডিগ্রি? 42 ডিগ্রি। যেহেতু পার্থক্য বলছে কয় ডিগ্রি? 6 ডিগ্রি, এটা 6 যোগ করেন, এই 48টা হবে বড় কোণ। ঠিক আছে।
একজনে বলছেন 36 আর 42, সুবর্ণা পপি। না 36 আর 42 হবে না, 42 আর 48। আমরা বুঝতে হবে যে এই দুইটা কোণের যোগফল হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা 42 ডিগ্রি আছে, এটা 48 ডিগ্রি। এর একটা যদি 36 ধরেন আর একটা 42 ডিগ্রি দেন, তাহলে তো 90 ডিগ্রি হচ্ছে না, কারণ একটা কোণ তো আমরা 90 বাদ দিচ্ছি 180 থেকে, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এটা করলেই হবে। এরপরে কে বলছেন, প্রশান্ত বিশ্বাস বলছেন যে কয় নম্বরটা, 37 নম্বরটা ভাইয়া, 37 নম্বরটা আগামীকাল ইনশাল্লাহ। হ্যাঁ আগামীকাল, কারণ আমি একটু টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ। 37 নম্বরটা আগামীকাল। একবার সহজ জিনিস, অতিভুজের বিপরীতে কি থাকে দেখেন, এগুলো পড়াই দিয়ে ইচ্ছে করে ভাই। দেখেন এটা সমকোণ হলে সমকোণের বিপরীতে থাকে কি, অতিভুজ। মনে রাখবেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীতে থাকে অতিভুজ, তাহলে অতিভুজের বিপরীতে কে থাকে, সমকোণ। অতিভুজের বিপরীতে কে থাকে, সমকোণ। দেখেন আমি কিন্তু করেই দিলাম। হ্যাঁ এটা সহজ জিনিস, যে আমাদের বলছে অতিভুজের বিপরীতে কি থাকে, সমকোণী ত্রিভুজের। আমরা জানি অতিভুজের বিপরীতে থাকে সমকোণ, সমকোণের বিপরীতে থাকে অতিভুজ, একটা আরেকটার বিপরীতে থাকে, শেষ। আর কারো রিকোয়েস্ট রাখতে পারবো না। হ্যাঁ আর কারো রিকোয়েস্ট রাখতে পারবো না এখন, কারণ আমি টায়ার্ড। ওকে থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।